এরপরে দ্বিতীয় যে সিদ্ধান্ত, তো আপনি দায়িত্ব গ্রহণ করলে তো দায়িত্বের বিপরীতে একটা করার থাকে। তো ওই জন্য এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রাস্টি এর ব্যবস্থার মধ্যে যে সড়ক দুর্ঘটনার জন্য জীবনের কোনো মূল্য হয় না, কিন্তু এটা আমাদের অপরাধ স্বীকারের একটা বিষয় হিসেবে যে সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, সড়ক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের যে চিকিৎসার জন্য যে আইন অনুযায়ী যে এটা দেওয়ার, এটা অবিলম্বে দেওয়ার আমরা ব্যবস্থা করার জন্য বিআরটিএ এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা আলোচনায়, দীর্ঘ আলোচনায় যেটা আসলো, যে এটা তো একটা হচ্ছে যে ঠিক আছে আমরা অপরাধ স্বীকার করলাম, আমরা অপরাধের দায়িত্ব স্বীকার করে আমরা ফ্যামিলিদেরকে কম্পেনসেট করলাম, কিন্তু এই সামনে ভবিষ্যতে এটা কিভাবে কমানো যায়। তো ওই জন্য বিআরটি এর যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি মেকানিক্যাল ম্যালফাংশন, গাড়ির কাজ করতেছে না, কিংবা মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া, গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটি এর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। তো সুতরাং এই দায়িত্বটা, এসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং তাদের এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা জিনিস আমরা দেখছি যে আমাদের একটা ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করার একটা প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক এটা বজ্র আটুনি ফসকা গিরো, একটা কি যেন বলে কি এডিএম এর নেতৃত্বে কি কমিটি আছে, কমিটি লাইসেন্স দেয়। আমি এই জাতীয় উদ্ভট কোথাও আমি শুনি নাই। তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরো সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে। মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব। এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর, এবং এই যে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, তারপরে হচ্ছে যে এসসিআইপি, তারপরে পুলিশ, যাদের এইসব ট্রেনিং স্কুল আছে, সেখানে আমরা এদের একটা ট্রেনিং এর, ড্রাইভারদের আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে, যারা বিদেশ কাঞ্চনের সংস্থা আছে, তারপরে এনজিও আছে, ব্র্যাক, যারা প্রশিক্ষণ দেয়, সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব। তো ওই জন্য ওই যে লাইসেন্সিং এর যে বর্তমান জটিল ব্যবস্থা, সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব, ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আই টেস্ট, এটার উপর জোর দেব, এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা, সেটার উপরে আমরা জোর দেব। এবং এইগুলো যে ড্রাইভার এই ট্রেনিং নেবেন, যে ড্রাইভার তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং যিনি শারীরিকভাবে সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, তাকে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা বের করব। এবং আপনারা জানেন যে কয় লক্ষ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে, এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটাও করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে গাড়ির মালিকানা স্থানান্তর, মালিকানা পরিবর্তন। আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কি বলে মালিকানা পরিবর্তন হয়েছে। এটা অগ্রহণযোগ্য, সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না। তো ওই জন্য এখানে দুটা এই জাতীয় ক্ষেত্রে বিআরটি এর অফিস থেকে লোক সেই মালিকের রেখে যাবে, যদি কেউ অসুস্থ থাকে, এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে, অথবা প্রয়োজন বোধে ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যেটা বললাম যে মালিকানা
হস্তান্তরে হবে। এরপরে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে ফিটনেসের ব্যাপারে। তো ফিটনেস, আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে, এবং এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি 15 দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করাই নেবেন। তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল, আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে, এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। একই ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন, এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কি বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। এরপরে হচ্ছে যেটা আমরা একটা ম্যাট্রিক্স সবার ইনপুট নিয়ে আমরা একটা মানে এই যে সড়কের এই যে দুর্ঘটনা কমাতে কিংবা যানজট ইমপ্রুভমেন্ট করার জন্য কি কি করতে হবে, কি কাজটা কি, কে করবে এবং কিভাবে করবে এবং কত দিনের মধ্যে করবে এবং এটার জন্য কি প্রয়োজন হবে, সেটা আমরা একটা ম্যাট্রিক্স দাঁড় করাইছি, এবং এটা আমরা কি বলে মনিটরিং করব। আর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা এর আগে একটা ওই বিদ্যুৎ ভবনে একটা মিটিং করে বলছিলাম যে বিআরটিএ কে 1 মাসের সময় দেওয়া হয়েছে ইমপ্রুভ করার জন্য। তো আমি একটু ভাবে যে জানাচ্ছি যে কিছুটা এখনো মানে গ্রহণযোগ্য পর্যায়ের উন্নতি হয় নাই, কিছুটা উন্নতি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন লাইসেন্স ইস্যু এবং নবায়ন, গত বছর একই সময়ে 46,893টা, এইবার এই একই সময়ে 56,265টা লাইসেন্স দেওয়া হয়েছে। ফিটনেস টেস্টের ক্ষেত্রেও উন্নতি হয়েছে। গত বছর এই সময়ে 35,930টা দেওয়া হয়েছিল, এই সময় 60,782টা দেওয়া হয়েছে। তারপরে মোবাইল কোড করা হয়েছিল 108টা, এবার করা হয়েছে 297টা এই সময়ের মধ্যে। তারপরে জরিমানা আদায়ের পরিমাণ, তারপরে গাড়ি ডাম্পিং করা হয়েছিল একই সময়ে 9টা, আর এখন করা হয়েছে 25টা। তারপরে নাম্বার প্লেট ইস্যু করা গত বছর একই সময়ে এই সময়ে করা হয়েছে 2,899টা, এখন করা হয়েছে 15,750। তারপরে মালিকানা বদলির ক্ষেত্রে অগ্রগতি হয় না, বরঞ্চ এটা অবনতি হয়েছে। এই মালিকানা বদলির ক্ষেত্রে 5,565টি ছিল, এই একই সময়ে 2,601। তো আমরা এইভাবে বিআরটি কে কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে রাখবো। এই যেগুলো আপনাদেরকে বলা হলো এগুলো মনিটরিং করব। এটা হলো বিআরটি এর জন্য। আরেকটা হচ্ছে যে ওই যেটা বললাম একটা ম্যাট্রিক্স 14টা না 15টা ইন্ডিকেটরকে আমরা আইডেন্টিফাই করছি। এগুলোর ব্যাপারে টাইম একটা কি বলে একটা জ্ঞান চার্টের মতো করে একটা টাইম লাইন এটা আমরা দিয়ে দিয়েছি সবাইকে। ওটা ওনাদের মতামত এসে ফিরে আসার পরে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ বলেন। ভালো লাগলো, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি শুধু ঢাকার মধ্যে আসি, ঢাকাতে যে সকল গণপরিবহন গুলা চলাচল করে, বিশেষ করে বাসগুলা, এর মধ্যে হচ্ছে 80% বাসের পিছনে যে ইন্ডিকেটর লাইট যেটাকে বলে আর কি, টোটালি হচ্ছে রং দিয়ে পলিশ করে দেওয়া আছে। তো সে যখন ব্রেক করবে, আমি যদি পিছনে থাকি কিন্তু আমি জানতেছি না সে আসলে ব্রেক করতেছে কি না করতেছে। এই গাড়িগুলো আবার পুনরায় রং করে যখন আপনাদের বিআরটি পারমিশন নিয়ে চলতেছে, নাকি এগুলোর বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা, অথবা তারা ফিটনেসটা কিভাবে পাচ্ছে? যে একটা গাড়ির পিছনে যদি তার ইন্ডিকেটর লাইট না থাকে, বামে ডানে লুকিং গ্লাস না থাকে, তাহলে সে কিভাবে বিআরটির মাধ্যমে সে ফিটনেসটা পাচ্ছে, অথবা বৈধের উপর চলতেছে না? এটাকে নিয়ন্ত্রণ করতে আপনাদের কোনো পলিটিক্যাল কোনো বাধা আছে কিনা একটু বলেন। না, আচ্ছা, প্রথম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের তো কোনো ওই যে একটা পলিটিক্যাল পার্টি ইলেকশনের মাধ্যমে আসে, একটা ভেস্টেড ইন্টারেস্টের উপর ভর করে আসে। আমাদের তো কারো উপরে করে আসে। আমাদের দায়বদ্ধ হচ্ছে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি। সুতরাং আমাদের এরকম কোনো নেই। তো ওই জন্যই আমরা যেটা বললাম যে ফিটনেস গাড়ির বিরুদ্ধে
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান এটা চলমান আছে, এটাকে আরো বাড়াতে হবে, এটা বাড়ানো হবে এবং আপনাদের সঙ্গে এটা স্ট্যাটিস্টিক শেয়ার করা হবে এবং আমরা এটা নিয়ে আমাদের কোনো রকম বাধ্যবাধকতা নাই, ফিটনেস নাই আপনি রাস্তায় থাকতে পারবেন না, গাড়িগুলো তো চলছে রাস্তায়। না থাকতে পারবে না। আপনারা যেটা বললাম যে আমরা এটা কন্টিনিউয়াসলি ইয়ে করা হবে। আমাদের একটা লোক বলেরও একটা সংকট আছে, ম্যাজিস্ট্রেটের সংখ্যা আপনার এই জন্য দেখছেন না যে এই যে বলছে না যে এই যে মোবাইল কোর্ট 108টা, এটা হচ্ছে যে 20 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি, এটা মানে 17 দিনের স্ট্যাটিস্টিক। এইগুলো মোবাইল কোর্টের সংখ্যা আরো বাড়াবো এবং ফিটনেস বিহীন গাড়ি যেমন ডাম্পিং করা হচ্ছে 25টা, এটা বাড়তে থাকবে। জি যানজটের জন্য সবসময় বিআরটিএ কে দায়ী করা হয়, এই জন্য দায়ী করা হয় যে বিআরটিএ কখনোই রাজধানী ঢাকার রাস্তার ক্যাপাসিটি না দেখে প্রতিনিয়ত প্রতিদিন ড্রাইভিং গাড়ির লাইসেন্স দিয়ে যাচ্ছে, গাড়ি চলার অনুমতি দিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার ক্যাপাসিটি দেখছে না। এই যে একটা অব্যবস্থাপনা তৈরি করছে বিআরটিএ, এর দায় গিয়ে পড়ছে পুলিশের উপরে। পুলিশকে অনেক কষ্ট করে যানজট নিয়ন্ত্রণ করতে হচ্ছে। বিআরটিএ এর এই অনিয়ম বন্ধ হবে কিনা? আসলে মূলত এটা যাত্রী পণ্য ও পরিবহন তার সমিতি এই কমিটি আছে, ওনারা ক্যাপাসিটি দেখেই বলো তুমি বলো। আমাদের ঢাকা শহরে গণপরিবহন এবং পণ্য পরিবহন এর একটা কমিটি আছে, যেটা চেয়ার করেন পুলিশ কমিশনার মহোদয়। এখানে বিআরটি এর লোকজন আছে, ডিটিসি এর লোকজন আছে, সবাই মিলে এটা করে। তারা মূলত ঢাকা শহরের ক্যাপাসিটি দেখে, রাস্তার ক্যাপাসিটি দেখে, প্রয়োজনীয়তা দেখে গাড়ির সংখ্যাটা নির্ধারণ করে। আমরা মনে করি যে কমিটি এগুলো বিবেচনা করেই করেছে। কমিটির অনেকদিন মিটিং হয় নাই, এটাই সত্য। তো কমিটি হয়তো মিটিং করে এই পরবর্তী অ্যাকশনে যাবে যে কতটুকু গাড়ি দেওয়া যাবে অথবা কতটুকু গাড়ি চলবে না। তো তুমি এককভাবে না, তুমি তো নিজেই বলে যে মিটিং হয় না, তাহলে কমিটির মিটিংটা করো, ইমিডিয়েটলি করো। আমরা বলেছি ওনারা করবেন, ইমিডিয়েটলি এই মিটিংটা করো। এবং আরেকটা জিনিস আরো নানান সব বিষয় বিবেচনাধীন আছে, যে এখনো আমরা এগুলো বলতে পারছি না কারণ এগুলো সিদ্ধান্ত হয় না এখনো। যেমন এই যে ওয়ান ওয়ে করা যায় কিনা, পিক আওয়ার্সে ওয়ান ওয়ে করা যায় কিনা কোনো রাস্তাকে, তাহলে তো একটু পিক আওয়ারে মানে পার্টিকুলার অফিস যাওয়ার সময় আর অফিসের আসার সময়। তারপরে হচ্ছে যে অফিসের টাইমিং, সেটা হচ্ছে যানজট সংক্রান্ত একটা আলাদা কিছু আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে যেসব জায়গায় বেশি কনজাস্টেড সেখানে রোড প্রাইসিং করা যায় কিনা, সেটাও বিবেচনা দিতে আছে। তো এই জন্য নানা জিনিস আমরা চিন্তা করতেছি, কিন্তু সেটা যানজট রিলেটেড ইস্যু আছে, কিন্তু হচ্ছে রোড সেফটি। এই যে মানুষের যে মানে মৃত্যু হচ্ছে, এটাকে কিন্তু আমাদের থামাতে হবে এবং এটার জন্য কাজ করতে হবে। গত 5 বছরে যে পরিমাণ মানুষ মারা গিয়েছে সড়কে, আমরা দেখলাম যে সরকারি ডাটাতেই এবার আমরা পাচ্ছি যে গত 1 বছরে এই মৃত্যুর সংখ্যাটাও বেশি। এবার আমি একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে অনেকে জানতে চায়, সেটা হচ্ছে আমি রোড সেফটি নিয়ে বেশ কিছু কাজ করেছিলাম, জানতে চায় যে আগে না হয় একজন মন্ত্রী ছিলেন খুব প্রভাবশালী এবং তিনি বিভিন্ন রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করতেন এই কাজগুলো করার জন্য, তিনি তো এখন নাই, এখন তো অন্তর্বর্তী সরকার, এখন কেন তাহলে এই মানুষের মৃত্যুটা থামানো যাচ্ছে? এই ব্যাপারটা একটু বলবেন। আর আপনারা অনেকগুলো ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনগুলোর এক্সিকিউশনটা যারাই করবে না কেন, তারা আসলে কতটা সিরিয়াসলি কাজ করছে? যেমন বিআরটি এর করাপশন, বিআরটি এর অনিয়ম, মানুষের ভোগান্তি, এইখান থেকে আমরা এখনো পর্যন্ত অনেস্টলি স্পিকিং একজনের কাছ থেকেও এমন কোনো মেসেজ পাইনি যে এখানের এই সমস্যাগুলো সমাধান হয়েছে। বরং এই বিআরটি এর যতগুলো আপনার কার্যালয়গুলো আছে, যেসব জায়গায় এই ডিরেক্ট পাবলিক সার্ভিং কাজগুলো হয়, সেই জায়গাগুলোতে আগে মানে 3টা দোকান ছিল, এখন ওইখান থেকে সরে যে আরো 2টা দোকান বলতে আমি বলছি আশেপাশের বিভিন্ন যারা হচ্ছে দালাল চক্র কাজ করে ঘুরে বেড়ায়, ওই জায়গাগুলোতে আমরা তো এখনো স্ট্রিক্ট জায়গায় যেতে পারি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা উপস্থাপনা এখান থেকেও এসছে, সেটা অনেক মানুষও বলছে ব্যাটার চালিত অটোরিকশার বেলায়, যে তাদের যন্ত্রাংশ আমদানি কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এই 3টা প্রশ্নের উপরে। আচ্ছা, এই জন্য আমি বললাম যে আমাদের প্রথম মিটিংটা ছিল বিআরটি এর কর্মকর্তা, এখানে সব জায়গা থেকে লোক আসছিল, বাইরে থেকেও বিভিন্ন জোন থেকেও সবাইকে লোক আসছে এবং তাদেরকে খুব স্পষ্ট ভাষায় এইটা বলে দেওয়া হয়েছে, তারা যে আচরণ করতেছে সেটা গ্রহণযোগ্য নয়। এটা 1 নম্বর। 2 নম্বর, আমি তাদেরকে এটাও বলছি যে
সরকারের অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যেমন আপনারা যারা আমার মতো বয়সী তো কেউ না, আপনারা জানেন একটা ইম্পোর্টার কন্ট্রোলার অফ ইম্পোর্টস এক্সপোর্ট বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা সেটা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিয়েছি। তা আমরা এইটাও বলেছি যে বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। তো সুতরাং ওদেরকে যেটা বললাম যে কয়েকটা জিনিস বিআরটি কর্মকর্তাদেরকে বলা হয়েছে, কর্মচারীদের বলা হয়েছে। একটা হচ্ছে যে এই যে ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হলো আমরা ঢাকা শহরে অনেক লেগুনা চলতে দেখি, যেটা একেবারে কম বয়সী পোলাপান তারা চালাচ্ছে, তাদের যেমন ড্রাইভিং লাইসেন্স নেই। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি আসলে কতদিনে অপসারণ করতে পারবেন আপনারা, এরকম কোনো গাইডলাইন? না, ফিটনেসবিহীন গাড়ি একটা হচ্ছে যে ওই যে আমাদের 20 বছরের পুরনো কিংবা 25 বছরের পুরনো, মানে একটা হচ্ছে মানে যাত্রী বাস 20 বছর, ট্রাক হচ্ছে 25। তো এইটা ওনাদেরকে মে মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা আগে একটা সভা করছিলাম মে মাস পর্যন্ত, কিন্তু এখন থেকে এটা থাকবে। ওই ফিটনেস না পেলেই কিন্তু ফিটনেস লাইসেন্স ক্যান্সেল করা হবে অথবা ডাম্পিং এ পাঠানো হবে। স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। আপনারা বললেন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া মানে রিনিউ করা আর হচ্ছে ফিটনেস রিনিউ করার যে প্রক্রিয়াটা সহজ করা হবে। স্যার, এটা কোনো টাইমলাইন আছে কিনা? আর আরেকটা প্রশ্ন, যেটা বিআরটিএ কে আপনারা 1 মাসের জন্য সময় দিয়েছিলেন। জি জি। এখন স্যার ওই 1 মাসটা কি এখন মানে কি ভ্যালিড আছে, নাকি আপনি তো বললেন যে আপনারা সবসময় মনিটরিং এর আন্ডারে রাখবেন? আচ্ছা, এখন হচ্ছে যে দুইটা, যে ওই যে যেটা বললাম যে ফিটনেস এবং যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া সহজীকরণ করা, এই যে ওদেরকে দেওয়া, নোটিশ দেওয়া, দেওয়া, এটা কিন্তু ইমিডিয়েটলি কার্যকর হবে। এখন থেকে কার্যকর হবে। একটু দাঁড়ান, আপনার আরেকটা দ্বিতীয় প্রশ্নটা ছিল। আচ্ছা, 1 মাসের জন্য সময় দিচ্ছি। তো আমরা যেটা বললাম যে একটা জিনিস হচ্ছে যে একটা দীর্ঘদিনের একটা অভ্যাস, দীর্ঘদিনের একটা ইনার্শিয়া, এটা তো আর একদিনে চলে যাবে না। তো ওই জন্য আমি যেটা বললাম, ওই যে আপনাকে যে পরিসংখ্যানটা দিলাম, আমরা উই সি সাম ইমপ্রুভমেন্ট। আমরা এখনো এটাতে স্যাটিসফাইড না। বিআরটিএ চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে, কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে নাই। তো এইটাকে আরো এক্সপিডাইট করতে হবে, তাদেরকে সেই নির্দেশ দেওয়া যায়। এবং আমরা এটা ওই যে কনস্ট্যান্টলি মনিটরিং এর মধ্যে রাখবো। এভরি উইক, এভরি ফোর্টনাইট, এভরি মান্থ আমরা মনিটরিং করব এবং আমরা এক পর্যায়ে ওই যে কঠোর সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্তের দিকে নাহলে যেতে বাধ্য হবো। বাট আমাকে বিআরটিএ এরা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা দে উইল ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। এবং ওদেরও কিছু গ্রিভান্স আছে, যেমন ওদের লোক বলের সংকট আছে, গাড়ির সংকট আছে, তারপর নানান রকম আছে। আমরা এগুলোও বলছি যে রিঅ্যালোকেশন অফ ম্যান পাওয়ার, যেমন এখানে বিআরটির সদর দপ্তর 228 জন কর্মচারী আছে, কর্মচারী আছে। তো আমরা বলছি না, এখান থেকে লোক বল সরিয়ে ফিল্ডে দিয়ে দেওয়া হোক, যাতে করে ওখানে যেখানে সার্ভিস মানুষ পাচ্ছে না সেখানে মানুষ যাতে সার্ভিসটা পায়। আচ্ছা, ব্যাটারি চালিত যানের ব্যাপারে এটা একটা আলাদা, যেটা বললাম যে এটা যানজটের ইস্যুটা আজকে আমরা আলোচনা, কিন্তু আরেকদিন আমরা আলোচনা করেছিলাম। এবং ওই যে লোকাল গভর্নমেন্ট, তো এখনো এটা প্রক্রিয়াধীন আছে, এখন এটা সিদ্ধান্ত হয় নাই। যে একটা সিদ্ধান্ত হয়েছে যে এইসব ছোটখাটো যানবাহনগুলোর লাইসেন্সিং করবে লোকাল গভর্নমেন্ট, মানে হচ্ছে যে এই পৌরসভা কিংবা এই ধরনের প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এসব। আর যেটা বিআরটি এখন যেটা করে থাকে সেটা করবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে নিয়ে যাওয়া, কিরকম বলে যে যাতে মহাসড়কে যাতে আসতে না পারে সেটার জন্য ব্যবস্থা। বাট সেটার জন্য একটা আলাদা কমিটি কাজ করতেছে এবং এটার কাজ চলমান আছে। আরেকটা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে এইসব ব্যাটারি চালিত যে চার্জিং স্টেশনগুলো আছে সেগুলোকে আমরা মনিটরিং এর আওতায় আনবো
বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কোম্পানিগুলোর মাধ্যমে, এবং তাদের যাতে কমার্শিয়াল রেটে চার্জ করায়, তারা যাতে ব্যক্তিগত রেটে চার্জে যাতে নিতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা নেব। আর একটা হচ্ছে যে ওই যেটা বলেন যে আমদানি বন্ধ করা, এই বিষয়টাও এখনো আলোচনায় আছে। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। উপদেষ্টা, আমরা যদি দেখি যে রোড এখন যে গাড়ির যে পরিমাণ বাড়ছে প্রতি বছর 3 লাখ 4 লাখ করে, তো সেটা থেকে প্রতি বছর অ্যানুয়ালি ফিটনেস দিতে হয় প্রায় 10 থেকে 12 লাখ গাড়িকে ফিটনেস দিতে হয়। বিআরটিএ সেটা দেওয়ার চেষ্টা করতেছে, যেটা কিনা ফিজিক্যালি কোনোভাবেই সম্ভব না বিআরটিএ জনবল দিয়ে। এবং দ্বিতীয়ত যে এনফোর্সমেন্টের ব্যাপার, বিআরটিএ জনবল শুধুমাত্র হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম এবং আর 2টা সিটিতে তাদের ম্যাজিস্ট্রেট কাজ করে, বাকিগুলোতে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, আজকে যে সিদ্ধান্ত নিলেন যে বিআরটি এর কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি ব্যবস্থা নেবেন ফিটনেস বা লাইসেন্স না থাকলে, সেই ক্ষেত্রে যে বাকি যে আপনার এনফোর্সমেন্টের দায়িত্ব আছে পুলিশ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফ আদার মানে ডিস্ট্রিক্ট যারা আছে, তারা কি এটা দায়মুক্তি থেকে পাবে না শুধুমাত্র বিআরটি হবে? তাহলে যারা অন্যান্য জায়গার এনফোর্সমেন্টের দায়িত্বে তাদের কি কোনো দায় নেই? আমি যদি বলি যে রোডসের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, যে ফিট রোড গুলোতে যেভাবে ডিরেক্টলি আসে একেবারে ক্রসিং হয়, সেই জায়গাটাতে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইটার দায় কি রোডস এন্ড হাইওয়ে পড়বে না? মানে শুধু যদি আপনি বিআরটিএ কে দায়বদ্ধ করেন, সেটার সমাধান কি হবে না? এটা অ্যাকচুয়ালি জিনিসটা বলি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে পুলিশ একটা আলাদা বিভাগ। পুলিশের ওই জন্য বললাম যে খোদাবক্স চৌধুরী সাহেব আসছিলেন, পুলিশের আইজি সাহেব আসছিলেন, তো ওনাদের ব্যবস্থা নিয়ে যাবেন। আমি তো বলতে পারি না যে আমি পুলিশকে দায়ী করব, এটা আমি আমার বলতে পারি না, কিন্তু ওই যে পুলিশের যারা আসছিলেন তারা কিন্তু এটা নিয়ে ব্যবস্থা নেবেন। এবং এই যে সড়ক সম্পর্কে যে সিদ্ধান্ত, এই সড়কটা যেহেতু আমার আওতাধীন একটি মন্ত্রণালয়, যদি ওই যে সড়কের ত্রুটির জন্য যদি এই যে শোনো, সড়কের ত্রুটির জন্য যদি হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা যদি ধার্য হয়, তাহলে সেই সড়কের সেই কর্মকর্তাকেও দায়ী করা হবে। তো সুতরাং মূল নীতিটা হচ্ছে এটা, যে দুর্ঘটনা বলেই আপনি এটা থেকে পাশ কাটাতে পারবেন না। যদি একটা দৈবের ব্যাপার হয়, তাহলে সেটার জন্য তো আর কেউ দায়ী হতে পারে না। কিন্তু যদি গাফিলতির জন্য যদি হয়, সেটা বিআরটি এর হলে বিআরটি এর, এবং যদি সড়কের যদি গাফিলতি হয় সড়কের, কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যদি হয়, তাহলে পুলিশের যদি গাফিলতির কারণে হয়, তাহলে প্রত্যেকেই দায়ী হবে। আজকের এই প্রোগ্রামটা একটা সুন্দর এবং ভালো একটা প্রোগ্রাম, যেটা নির্দেশনামূলক। এই ক্ষেত্রে আমার একটা বক্তব্য হলো, এই যে সমন্বয়টা আছে, আমি তার দেখেছি 4টা এম এর সমন্বয় হলে, যেমন এর মধ্যে একটা এম হলো ম্যান, যারা বর্তমানে জনবল বিআরটিতে সার্ভিসে আছে। এখন যেইভাবে যতগুলো কর্মসূচি দায়িত্ব নেওয়া হলো, এই জনবল দিয়ে আমার মনে হয় না। আচ্ছা, আমি এটা বলতে চাই, শুনেন না, এখন হচ্ছে জনবল বাড়াবেন। আমরা প্রথম কথা হচ্ছে যে প্রথম স্ট্র্যাটেজি হবে রিঅ্যালোকেশন অফ ম্যান পাওয়ার। যদি আপনি ধরেন ওই যে মাথাভরি একটা প্রশাসন থাকলো, যে লোকটাকে ফিল্ডে দরকার তাকে এখানে ঢাকা শহরে বসে অফিস করানো তো করানো, এটা প্রথম। এরপরে হচ্ছে যে আমরা ওই যেটা বললাম, ওদের যানবাহন সংকট আছে, কি আছে, এগুলো আমরা, তারপরে ওদের লোকের পদোন্নতি হয় না, সেগুলো আমরা দেখবো, আমরা বলছি। কিন্তু আমরা এগুলো কিছু জিনিসকে আমরা আউটসোর্সিংও করতে হবে। যেমন ধরেন এই যে ফিটনেস টেস্ট, আমি যখন বিদেশে গাড়ির ফিটনেস করতাম, আমি তো কোনো সরকারি অফিসে যেতে হয় না, আমাকে একটা প্রাইভেট গ্যারেজে যেতে হয়েছে, লাইসেন্স সরকারের সঙ্গে লাইসেন্স একটা প্রতিষ্ঠান, তো ওরাই আমার গাড়ির ফিটনেস করছে, এবং দ্যাট ওয়াজ গুড এনাফ। তো ওই জন্য এগুলো আমরা আউটসোর্সিং করব। এবং ওই যে ড্রাইভিং লাইসেন্স, কারণ এমনি আমাদের সরকারি খাতে কিন্তু লোক বেশি, অনেক বেশি, তো ওই জন্য এগুলো আমাকে ওই যে আমরা মনে হয় বিএমটিএফ এর সঙ্গে আমরা একটা আলোচনা, কি বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স, তো আমরা বিএমটিএফ এর সঙ্গে একটা আলোচনা করছি যাতে ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। আমরা রিয়েলাইজ করি যে ইয়ের তুলনায় আমাদের সম্পদের অপ্রতুলতা আছে, তো সেই জন্য আমরা এগুলো কিছুটা অন্য সংস্থাকে দিয়ে কিছুটা আউটসোর্সিং করে আমরা এগুলো মিট করব। আর প্রয়োজন বোধে কি যেটা বললাম, জনবল রিঅ্যালোকেশন করার পরেও যদি না হয়, আমরা জনবল বাড়াবো। সরকারের শৃঙ্খলা ফেরাতে আপনাদের
দরকার। আপনার যেই লোকবল আছে এর মধ্যে আসলে কতটুকু শৃঙ্খলা স্বচ্ছতা আপনি ফেরাতে সক্ষম হয়েছেন? আমি একটা প্রশ্ন করতে চাই, বিআরটি এর একজন মাসুদ, তাকে সারা বাংলাদেশ চিনে, ছোট থেকে বড় সবাই এক নামে চিনে। এই মাসুদ এই বছরে 5 আগস্টের আগে জুন মাসে সে চট্টগ্রামের দায়িত্ব পেয়েছে, এখনো সে চট্টগ্রামের বহালতবিতে আছে এবং তাকে এই না কতদিন ধরে আছে সে সে চট্টগ্রামে আছে জুন মাস থেকে, এই বছর? হ্যাঁ, গত বছরে, মানে গত সরকারের আমলে সে প্রমোশন পেয়েছে তারই অপকর্মের জন্য এবং সে এখনো বহালতবিতে আছে। না এটা আলাদা, এটা একটা ডিসিপ্লিন ইস্যু, এটা আমি আলাপ করবো না। মানে সেটা না, মাসুদ এই যে ব্যক্তি বিশেষকে নিয়ে। ব্যক্তি বিশেষ না স্যার, আমি বলতে চাই যে এই কর্মকর্তা তো শুধুমাত্র বিআরটিতে একজন না। না আমি বুঝি। আপনি আদৌ যদি বিআরটিতে মিরপুর অফিসে যান, একজন দালালের কাছে দেখবেন আপনার কাজ খুব দ্রুত হয়ে গেছে, বোঝা যায় যে তাদের দালালদের দৌরাত্ম আছে। আরেকটা বিষয় হচ্ছে এমবিআর থেকে এর আগে শতাধিক গাড়ির এই টিআইএন নাম্বার জালিয়াতির একটা অভিযোগ করা হয়েছিল, যেটা থেকে সরকার অনেক বড় রাজস্ব হারিয়েছে। এই ধরনের যে বড় বড় যে অপকর্ম, এগুলোর ব্যাপারে আসলে এই গত 6 মাসে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যার একটা সন্তোষজনক উত্তর আপনি দিতে পারেন? আচ্ছা, এখন হচ্ছে যে একটা যেটা বললাম যে আমি ব্যক্তিগতভাবে কে আওয়ামী লীগ করতো, কে কি করতো, এগুলো তো আমাদের একটা নীতি নির্ধারণের বিষয় হতে পারে না। কিন্তু আমরা যেটা বলেছি, এবং শুধু এই সংস্থা সব সংস্থাতেই যেটা বলছি, যে 3 বছরের বেশি যায় যে কোনো কর্মকর্তা যদি একই জায়গায় থাকে তাকে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটা সড়কের ক্ষেত্রে করা হয়েছে, বিদ্যুতের ক্ষেত্রে করা হয়েছে, জ্বালানির ক্ষেত্রে করা হয়েছে, রেলওয়ের ক্ষেত্রে করা হয়েছে, এবং বিআরটি এর ক্ষেত্রে একটা। কারণ বেশি দিন একটা লোক এক জায়গায় থাকলে একটা ভেস্টেড ইন্টারেস্ট গড়ে ওঠে, তো সেটা আমরা দেখব। তো ওই জন্য ওই যে কোনো ব্যক্তিগত কে কার সময় কি ছিল না ছিল, এগুলো হচ্ছে কি, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট, যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি এটা পাঠাবেন, বিআইটি চেয়ারম্যানের কাছে পাঠাবেন, আমাকেও ইয়ে করে দিতে পারেন। তো আমরা কিন্তু এগুলো দেখবো, আমরা ব্যবস্থা নেবো। জি মাননীয় উপদেষ্টা বলেন। যারা দুষ্কর্ম পায় এই ফায়দাবাদ একটা কাউন্টার করা যায়, তাহলে কিন্তু যাত্রীদের সময় বাঁচবে, পুলিশ বেড়ে যারা আছে তাদেরও সেখানে জাম করতে হবে। এই বিষয়ে এটাকে একাধিকবার বলা কোনো ব্যবস্থা নেওয়া হয়। এখন আপনি যদি ফায়দাবাদে যান, 5 মিনিট পর হচ্ছে কাউন্টার, হানিফের 5টা কাউন্টার, এখানে আধা ঘন্টা কাউন্টার, এখানে 10 মিনিট কাউন্টার, এখানে 15 মিনিট। তো দেখা যায় যে এই লোকটা ঢাকা থেকে বরিশালে যাবে বা দূরপাল্লায় যাবে। আচ্ছা, এইটা মনে হয় আমাদের ইয়ে না, এটা মনে হয় সিটি কর্পোরেশনের বিষয়, তাই না? হ্যাঁ, ওইটা তো আমাদের, এটা তো না, আমি বুঝতে পারছি, কিন্তু এই জিনিসটা আজকে কিন্তু একটা ভুল করছি আমরা। সেটা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনকে আমরা ডাকি নাই, এটা আমাদের একটা অমিশন হয়েছে। কিন্তু এটা সিটি কর্পোরেশনের বিষয়, প্লিজ টেক এ নোট। আমি প্রয়োজন হলে ইয়েকে লিখবো, ঠিক আছে? আমরা ঠিক আছে। আচ্ছা বলেন, আর কেউ কিছু বলবেন? এবার সড়ক দুর্ঘটনায় কাজ করি আপনার বিগত অনেকদিন যাবত। তো বিআরটি এর যে মূল সমস্যা, আপনার যে বদনামটা হয় বিগত দিনে, যেমন টাইগার আইডি লাইসেন্স না দেওয়ার কারণে হয়েছে, ভ্যান্ডারের কারণে। এখন যেমন আপনাদের 4 লক্ষ কার্ড পেন্ডিং বাকি আছে, বাকি আরো 2 লক্ষ, এটাও একটা মান্দ্রা সিকিউরিটি কোম্পানির আপনার। তো তাদের সাথে, এই ভ্যান্ডারদের সাথে যারা অনিয়ম করে, তাদের সাথে আপনারা চুক্তি কেন বাতিল করছেন না? এখন তো হচ্ছে যে প্রথম চুক্তি বাতিল ইস্যুটা আমরা দেখবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে এই যে মার্চের মধ্যে এই যে 4 লাখ যে পেন্ডিং ড্রাইভিং লাইসেন্স, সেগুলো আমরা দিয়ে দিব। আর চুক্তির বিষয়টা তো আমরা পরীক্ষা করে দেখবো, ঠিক আছে? মাননীয় উপদেষ্টা, এবার সড়ক দুর্ঘটনার মধ্যে কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা অনেক বেশি ছিল। এখন যেভাবে মোটরসাইকেল বাড়তেছে এবং ড্রাইভিং লাইসেন্সটা ইয়াং যুবক ছেলেরা যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে, এটা বিআরটি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? আচ্ছা, এটার ব্যাপারে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এটা দেখা যাচ্ছে যে ওই মোটরসাইকেলের জন্য প্রথমে একটা লার্নার্স লাইসেন্স দেয়। তো এই লার্নার্স লাইসেন্সটা কতদিন পরে এটা ইয়ে করে একটা স্থায়ী লাইসেন্স 1 মাস পরে করার কথা।
কিন্তু ওই যে একটা লার্নার্স লাইসেন্স নিয়ে যে গাড়ি চালানো শুরু করছে এরপরে আর ওটা আর স্থায়ী করা হয় না। তো এখন এই জাতীয় এই যে আপনাদের মাধ্যমে এটা আপনারা জানিয়ে দেবেন যে যারা এরকম একটা ওই যে লার্নার্স লাইসেন্স নিয়ে মোটরসাইকেল চালাচ্ছে তাদের লার্নার্স লাইসেন্সগুলো বাতিল করা হবে এবং তাহলে পরবর্তীতে তারা লাইসেন্সবিহীন হয়ে যাবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, মাননীয় উপদেষ্টা, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এবং নিরাপদ সড়কের জন্য নগর পরিবহন নামের যে বাসটা আমরা দেখতে পাচ্ছি, এটা রাজধানীবাসী কতদিন পরে এই সুযোগ সুবিধা পেতে পারে এবং কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এইটার জন্য আমার মনে হয় যে নীলিমা, এটা হচ্ছে যে ওই আমরা একটা গ্রিন ক্লাস্টার বলে একটা ইয়ে চালু করার চেষ্টা করছি। এটা ফেব্রুয়ারি 25 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ইয়ে চালু করব। তারপরে এইটাকে দেখে পরে পরবর্তী ক্লাস্টারগুলো চালু করা হবে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে রাজধানীতে দিনের বেলায় গাড়ির গতিগুলো স্বাভাবিক থাকলেও রাত্রেবেলায় এই গতি অনেক ডাবল হয়ে যায় এবং সম্প্রতি সময় 300 ফিটে প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর পদক্ষেপ আসলে কি হতে পারে আপনাদের পক্ষ থেকে? না, আমরা এইটা যেটা বললাম যে ওই যে স্পিড কন্ট্রোল, এটা পুলিশ এবং বিআরটিএ, হ্যাঁ, আপনার পুলিশের ওনার স্পিড কমানোর জন্য এনফোর্স করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সাইন লাগানো হবে। যেখানে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে যেগুলো দুর্ঘটনা প্রবণ এলাকা সেগুলোতে আমরা ওই যে যাত্রী কল্যাণ সমিতি, রোড সেফটি ফাউন্ডেশন, ব্র্যাক ওনাদের সহযোগিতায় আমরা জায়গাগুলোকে আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে আমরা গতিসীমা, তারপরে কিংবা এই যে ডোপ টেস্টের ব্যবস্থা করা, এই জাতীয় আমরা কিছু ইয়ে নেব, ব্যবস্থা নেব। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাক্সিডেন্ট হলে বিআরটিকে দায়িত্ব। প্রশ্ন হলো জনগণ তো অনেক ক্ষেত্রে সচেতন না। না, আছে সেটার জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য টিভিতে টিভিসি ইয়ে করা এবং ওই যে স্কুলগুলোতে বিআরটিএ এবং যারা এইসব ফিল্ডে যারা কাজ করেন তাদেরকে ইনভলভ করা হয়েছে। তারা স্কুলে যাবেন এবং জনগণকে সচেতন করবেন এবং টিভিতে ইয়ে করা হবে এবং এগুলো সব ওই যে সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানা দেওয়া হবে এবং হ্যাঁ, পাঠ্যপুস্তকও এটা ইনক্লুড করার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা আমরা ইয়ে করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ করি।